গুড মর্নিং। আজ আমাদের ভুবনেশ্বরে তৃতীয় দিন। থাম্বনেল দেখে তো সবাই জেনেই গেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা বেরিয়ে পড়েছি জিরাংয়ের উদ্দেশ্যে। জিরাং ভুবনেশ্বর থেকে 270 কিলোমিটার দূরে গজপতি জেলার চন্দ্রগিরিতে অবস্থিত। ভোর 5টায় বেরিয়ে আমরা চলে এসেছি ভুবনেশ্বর রেল স্টেশনে। 6টা 5-এ গুনপুর রাজ্যরানী এক্সপ্রেস করে আমরা যাব বেরহামপুরে। সকাল সকাল হালকা ঠান্ডার আমেজ নিতে নিতে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আলুর চপ খেতে খেতে আমরা 8:30টায় পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বেরহামপুরে। স্টেশনের বাইরে থেকেই আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম আজকে সারাদিনের ট্যুরের জন্য। আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে নিয়েছি। এই গাড়িটাতে করি এখন জিরাং যাব। জিরাং যেতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে, আর ওখানে আমরা ঘন্টা 2-1 মতন স্টে করবো। সারাদিনের জন্য গাড়িটা করে নিলাম। এই পুরো ট্রিপটার জন্য আমাদের মোটামুটি 3,500 টাকা মতন লাগবে। শহরের বাইরে বেরোতেই দূরে ছোট ছোট পাহাড় চোখে পড়তে শুরু করেছে। রাস্তা খুবই ভালো, রাস্তার দুপাশে দৃশ্য দেখে মন ভরে গেল। এই সেই উষ্ণ প্রস্রবণ তপ্তপানি। নতুন মোনাস্ট্রির কাজ চলছে। রোদ ঝলমলে দিনে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম চোরতেন দেখতে। বাইরে টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট আছে। এখানে 8টি স্তূপ ছিল যা রঙিন প্রার্থনা পতাকা দ্বারা বেষ্টিত। তিব্বতীরা বিশ্বাস করে যে হাওয়ায় প্রার্থনা এবং মন্ত্রগুলি উড়ে চারদিকে শুভেচ্ছা এবং সহানুভূতি ছড়িয়ে দেবে। স্তূপগুলি ভগবান বুদ্ধের জীবনের প্রধান ঘটনাগুলিকে বোঝায়, যেমনটি তিব্বতী বৌদ্ধ ধর্মে ব্যাখ্যা করা হয়েছে। কেন্দ্রে রয়েছে জ্ঞানার্জনের স্তূপ, যা তাদের সকলের মধ্যে সবচেয়ে উঁচু, যা ভগবান বুদ্ধের প্রাপ্তির ইঙ্গিত দেয়। এখানে স্তূপ ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক মূর্তি। এখানে কিছু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেন মোনাস্ট্রির দিকে। জিরাংকে দেশের প্রাচীনতম তিব্বতী পুনর্বাসন গ্রামগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। 1963 সালের 1 মে তিব্বতীরা এখানে এসেছিলেন। স্থানীয় তিব্বতীরা প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করে। প্রত্যেক বাড়িতে ভুট্টা সঞ্চয় করে রাখা হয়েছে। এই পাঁচিলের ওপাশে বড় একটা লেক আছে।
1959 সালে তিব্বতে চীনা আগ্রাসন এবং দখলের ফলে তাদের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান 14তম দালাই লামা সহ প্রায় 85,000 তিব্বতীকে ভারত এবং অন্যান্য স্থানে আশ্রয় নিতে বাধ্য করে। তিব্বতী উদ্বাস্তু যারা চন্দ্রগিরি বৌদ্ধ মন্দিরের কাছে থাকে তারা এই জায়গাটিকে জিরাঙ্গা বলে। তিব্বতীরা এই জায়গাটিকে ফুনসোকলিং নামেও ডাকে, যার অর্থ সুখ এবং প্রাচুর্যের দেশ। এই জিরাংকে মিনি তিব্বতও বলা হয়। মঠের টিকিটের দাম 20 টাকা, যা মঠের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। একটি অলংকৃত গেট আমাদের বিশাল উঠোনে নিয়ে গেল, যেখানে বট, খেজুর এবং নিমের বড় গাছের সাথে একটি যত্ন সহকারে সাজানো লন ছিল। প্রধান মঠটি এক প্রান্তে অবস্থিত এবং উভয় পাশে সন্ন্যাসীদের জন্য আবাসিক কোয়ার্টারগুলির সারি দ্বারা ঘেরা। প্রায় 200 সন্ন্যাসী এই মঠে বসবাস করেন। এটি তিব্বতী অধ্যয়নের জন্য একটি স্কুল এবং এখানে ছাত্ররা বিভিন্ন কোর্স পড়তে পারে। মঠের জন্য চুক্তি 1998 সালে দালাই লামা দ্বারা দেয়া হয়েছিল। 2003 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 2008 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে ভবনটি সম্পূর্ণ হয়েছিল। এই মঠটির নাম পদ্মসম্ভবা মহাবিহার মঠ, যা তিব্বতী ভাষায় থুপতেন মিন্ডলিং মঠ নামে পরিচিত। এটি পূর্ব ভারতের বৃহত্তম মঠ বলে জানা যায়। গুরু পদ্মসম্ভবের নামানুসারে নামকরণ করা হয়েছে, যিনি 7ম শতাব্দীতে তিব্বতে বৌদ্ধ ধর্ম ছড়িয়েছিলেন বলে মনে করা হয়। তাকে তিব্বতের নাইংমা স্কুল অফ বৌদ্ধ ধর্ম দ্বারা দ্বিতীয় বুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। একটি 23 ফুট উচ্চ বুদ্ধমূর্তি এবং একটি 17 ফুট বুদ্ধ পদ্মসম্ভব রয়েছে। দেয়ালগুলিতে প্রকৃতি, বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন প্রাণীকে চিত্রিত করা সুন্দর চিত্রকর্ম ছিল। মনে হচ্ছিল যেন তিব্বতী বৌদ্ধ ধর্মের শিল্প ও লোককাহিনী স্মৃতিস্তম্ভের প্রতি কোণা থেকে নিজেদের গল্প বলছে। সিলিংয়ের দিকে তাকিয়ে আমি পাহাড়, প্রাণী, পদ্ম, মেঘ এবং জলপ্রপাতের রঙিন চিত্রগুলি দেখতে পেলাম। তিব্বতী শিল্পের সমস্ত মোটিভ, ফিনিক্স এবং ড্রাগনের চিত্র রয়েছে, যা মহাবিশ্বের ইয়েন এবং ইয়াং শক্তির প্রতীক। মূল মন্দির থেকে বেরিয়ে দুপাশে সন্ন্যাসীদের আবাসিক কোয়ার্টার, যার সাথে হোস্টেলের খুব মিল ছিল। যে কোনো সময় মঠে প্রায় 200 থেকে 300 সন্ন্যাসী অধ্যয়নরত থাকে। সবাই তিব্বত থেকে নয়, বরং তাদের বেশিরভাগই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন সিকিম এবং দার্জিলিং। তারা সাধারণত খুব অল্প বয়সে এখানে আসে এবং যতক্ষণ না তাদের অধ্যয়ন শেষ হয় ততক্ষণ পর্যন্ত থাকে, এবং এরপরে তারা এখানে থাকতে বা বিশ্বজুড়ে অন্য কোনো বৌদ্ধ মন্দিরে যাওয়া বেছে নিতে পারে। মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম। বেশ বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। এখনও আমাদের খাওয়া হয়নি, তাই মনাস্ট্রির গেটটা পেরিয়ে একটু এগোলেই হাতের বাঁ দিকে একটা রেস্টুরেন্ট চোখে পড়ল। বেশ ভিড় ছিল। এখানে একটা কথা বলবো, এই জায়গাটা এখনও পপুলার টুরিস্ট স্পটের মতন অত উন্নত হয়নি, তাই এখানে হোটেল, রেস্টুরেন্ট সেরকম নেই। এই একটাই খাবার জায়গা রয়েছে। এরপর খাবার জায়গা অনেক দূরে ফেরার পথে একটা দেখতে পেয়েছিলাম। মনাস্ট্রির চত্বরটা বেশ পরিষ্কার হলেও টয়লেটটা খুবই অপরিষ্কার ছিল, তাই আমরা এই রেস্টুরেন্টের টয়লেটটা ব্যবহার করেছিলাম। ভাত, পাঁপড়, এটা মাটন, আচ্ছা এটা দই বেগুন, লাউয়ের তরকারি আর ডাল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বেরহামপুরের উদ্দেশ্যে। রাতে আমাদের ট্রেন আছে। তপ্তপানি উষ্ণ প্রস্রবণের সামনে মেলা বসেছে। হাতে সময় কম ছিল,
তাই আর আমরা আজকে এখানে নামলাম না। পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধে হয়ে গেল। আমাদের মতন এরাও ঘরে ফিরছে। আমরাও পৌঁছে গেলাম স্টেশনে। 7:25 রাজ্যরানী ট্রেনে চেপে আমরা রওনা দিলাম। এরপর কোথায় যাব, কি করব জানতে সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।